বাংলাদেশে যে বর্তমান জ্বালানি সংকটটা চলতেছে, এটা একদিনে তৈরি হয় নাই। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের যে ভুল জ্বালানি নীতি এবং আমদানি নির্ভর জ্বালানি নীতি, এটার প্রভাব এসে এখন বর্তমানে পড়ছে এবং সারা দেশে ভয়াবহ গ্যাস বিদ্যুতের সংকট তৈরি হয়েছে। বাংলাদেশ আপনি যদি দেখেন যে গত দেড় দশকে বাংলাদেশে নতুন করে কোনো গ্যাস কূপ অনুসন্ধান করা হয় না। পক্ষান্তরে সরকার কী করলো, এবং আমাদের যে অফশোর গ্যাস অর্থাৎ সাগরে যে একটা বিশাল তেল গ্যাসের সম্ভাবনা ধরা হয়, সেই জায়গায়ও সরকার কোনো উদ্যোগ নেয় নাই। বারবার এক্সপার্টরা যখন বলছে যে এটা নিয়ে টেন্ডার দেওয়া হোক বা দরপত্রের, সেই জায়গা থেকে সরকার ওই দিকে না গিয়ে কী করছে, পুরো একটা আমদানি নির্ভর অর্থাৎ ওরিয়ন, সামিট, এসালমের মতো যে প্রতিষ্ঠানগুলো আছে, এই অলিগারদেরকে জ্বালানির মাধ্যমে লুটপাটের সুযোগ দেওয়ার কারণে তারা পুরোপুরি একটা শর্ট টার্ম যে স্পট মার্কেট থেকে এলএনজি আমদানি নির্ভর একটা জ্বালানির ব্যাপার ঘটছে। এবং আপনি যদি দেখেন আমাদের যে বর্তমানে বিদ্যুৎ কেন্দ্রগুলো, অধিকাংশ বিদ্যুৎ কেন্দ্র চলে গ্যাসে। এখন বাংলাদেশে প্রায় প্রতিদিন 4,000 MMCFD, মানে মেট্রিক মিলিয়ন কিউবিক ফিট গ্যাসের চাহিদা। সেই জায়গায় বাংলাদেশ থেকে এখন সাকুল্যে 2000 বা 2100 মতো উৎপাদন হয়, অর্থাৎ প্রায় 50% আমার ঘাটতি। অন্যদিকে যে কাতার এবং ওমান থেকে মাত্র শর্ট টার্মে 500 MMCFDর মতো আমদানি করা হয়। তো বাকি 1500 MMCFD কিন্তু আপনার অলওয়েজ ঘাটতি থেকে যাচ্ছে। এগুলো কি করছে, সামিট বা অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে আওয়ামী লীগের সেই খাই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে স্পট মার্কেট থেকে 2 গুণ 3 গুণ মাঝে মাঝে 4 গুণ বেশি দামেও কিনে নেওয়া হয়েছে। এটার মধ্যে একটা ভালো কমিশনের ব্যাপার থাকে, ভালো টাকা পাচারের একটা বড় সুযোগ থাকে, যার কারণে একদিক থেকে আমাদের গ্যাসের নিজস্ব মজুদ ফুরিয়ে গেছে। এবং বাংলাদেশের যে বিদ্যুৎ জ্বালানিতে পরিকল্পনা, এটার সাথে জাপানেরও একটা সহযোগিতায় ছিল। সেই জাপানের যে পলিসি করছে, সেটাও আসলে লং টার্মে বাংলাদেশের কি ভালো হবে ওই দিকে যায় না। কয়লা নির্ভর একের পর এক আমদানি নির্ভর বিদ্যুৎ কেন্দ্র করা হয়েছে, যেগুলো আকাশচুম্বী দাম। যার ফলে যেটা হয়েছে যে হঠাৎ করে যখন বৈশ্বিক যে যে যুদ্ধ চলতেছে এবং জ্বালানির যে সংকট তৈরি হয়ে গেছে, সেই সংকটের ধাক্কাটা এসে সরাসরি বাংলাদেশের মতো দেশে লাগছে। এই জায়গাটা থেকে দেখবেন যে গত রেজিমে গ্যাস খুব তো খনন করে না, এবং বারবার এক্সপার্টরা বলছিল যে আমাদের সাগরে বিশাল তেল গ্যাসের একটা সম্ভাবনা আছে। আপনি যদি দেখেন যে আমাদের পাশে মিয়ানমারের অংশে সাগরে বিশাল আকারে গ্যাসের মজুদ পাওয়া গেছে, এবং এটা ট্রিলিয়ন ঘনফুট পরিমাণ মজুদ। এটা দিয়ে তারা চীনে রপ্তানি করে। বাংলাদেশের অপর সাইডে, ওয়েস্ট সাইডে আপনি ঝাড়খণ্ডে যে পরিমাণ তেল গ্যাস পাওয়া গেছে, ভারত খুঁজে পাইছে, সেই জায়গা থেকে বাংলাদেশে শুধু তেলের অর্ধেক চাহিদা পূরণ করা সম্ভব। অথচ বাংলাদেশ গত দেড় দশকে 2010 সালের দিকে বাংলাদেশ সমুদ্র সীমায় তার কর্তৃত্ব জাতিসংঘের রায়ের মাধ্যমে পেয়েছে, কিন্তু সেখানে এখন পর্যন্ত কোনো উদ্যোগই নেওয়া হয় নাই এই তেল গ্যাসের উত্তোলনের জন্য। এবং এক্সপার্টরা বারবার বলে আসতেছিল যে গ্যাস ফিল্ডগুলোতে গ্যাস বাংলাদেশ এখন পাইছে, এগুলো 3000-4000 ফিট নিচে, কিন্তু এর আরও গভীরেও সম্ভবত আরও পকেট আছে, সেগুলোও কোনো খনন করা হয় না। তো একদিকে কি হয়েছে, আপনি আমদানি নির্ভরে চলে গেছেন, অন্যদিকে নিজেও খনন করেন নাই। আর বারবার হলো যে গ্যাসের দাম বিশ্ববাজারে বাড়তিছে। আবার কাতার ওমানের সাথে তখন সুযোগ ছিল যে অনেক বড় স্কেলে লং টার্ম চুক্তিতে, অর্থাৎ এই দামটা হলো ফিক্সড থাকে, আপনার বিশ্ববাজারে দাম কমুক বা বাড়ুক, সেই চুক্তিও করেন নাই। তখন আইসা এই ধাক্কাটা লাগছে। আর সরকারের এখানে অবশ্যই যে দায়টা, সরকার তার জায়গা থেকে এই বাস্তব চিত্র ক্লিয়ার না করে সে একটা গোজা মিল দেওয়ার চিন্তা করতেছে, মানে সে বুঝতেই পারতেছে না। এবং বর্তমান যে মন্ত্রী আছে, এই মন্ত্রী তো বিএনপির 1 থেকে 6 সাল আমলের সেই ভয়াবহ যে জ্বালানি সংকটের দায়ী, এবং এই মন্ত্রীর কারণে এদেশে মানুষ মারা গেছে গুলিবিদ্ধ হয়ে। এই মন্ত্রী কিন্তু অপসারিত মন্ত্রী, তাকেই আবার এই সরকার দায়িত্ব দিছে, এবং আলটিমেটলি এই মন্ত্রীও ব্যর্থ হয়েছে। এটা একটা ব্যর্থ মানুষ তো আর এটা মানে ওইভাবে অপারেট করতে পারবে না। আর একটা সুযোগ আমাদের ছিল যে হয়তো বাংলাদেশে অত বড় জমি নাই যে যেখানে আপনি হাজার হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ করবেন, কিন্তু বাংলাদেশের আপনি যদি ভিয়েতনাম কিংবা পাকিস্তান মডেল দেখেন, সেইখানে যে নেট মিটারিংয়ের মাধ্যমে প্রত্যেকটা বাড়িঘর, অফিস আদালত, স্কুলের ছাদ, মানে প্রত্যেকটা বাড়ির ছাদ একটা পাওয়ার প্ল্যান্ট হিসাবে তৈরি হয়েছে, এক প্রকার মিনি পাওয়ার প্ল্যান্ট। এখানে কি করতেছে, সোলার প্যানেল বসাইছে, সোলার প্যানেল থেকে এই বিদ্যুৎটা সরাসরি ন্যাশনাল গ্রিডে যাচ্ছে, এবং সেখান থেকে মানে মাস শেষে সে যতটুক দিল আর যতটুক খরচ করলো কাটছাট করে অনেক ক্ষেত্রে লাভবানও হচ্ছে কাস্টমাররা। কিন্তু বাংলাদেশে অন্তত প্রায় ধারণা করা হয় প্রায় 25% চাহিদা এখান থেকেই যোগান দেওয়া সম্ভব। এবং আপনি দিনের বেলা অন্তত আমরা 7 ঘন্টা আমরা বিদ্যুৎ মানে সূর্যালোক পাই ফুল, আর বাকি 3 ঘন্টা পাই অল্প আলো। তো আপনি যদি এরকমের 4000-5000 মেগাওয়াট যদি ফুল টাইমে দিনের পিক টাইমটা আপনি যদি পান, তখন কিন্তু চাপটা অনেক কমে যায়।
কিন্তু সরকারের বিগত সরকার যেটা আওয়ামী লীগ সরকার তো এই উদ্যোগ নেয় নাই। বাংলাদেশের যে বর্তমান যে সরকার বিএনপি সরকার ক্ষমতা আসার পরে বললো যে তারা পাকিস্তানের এই মডেলটাকে তারা, এবং পাকিস্তান দেখবেন যে বিদ্যুতে তারা কিন্তু অলরেডি সাফিসিয়েন্ট হয়ে গেছে শুধুমাত্র এই সোলার প্যানেলের মাধ্যমে, নেট মিটারিংয়ের মাধ্যমে, যে বাড়ি বাড়িতে ছোট্ট ছোট্ট বিদ্যুৎ কেন্দ্র। এই সরকার বললো তারা এই মডেল ফলো করবে, কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় যে টুকুর যে পলিসি এবং এই সরকারের যে অর্থমন্ত্রী যে বাজেট পেশ করলেন সেখানে এই ক্ষুদ্রদের জন্য কোনো পলিসি সাপোর্ট দেওয়া হয় না। এখানে সৌর বিদ্যুতের ক্ষেত্রে বা রিনিউয়েবল এনার্জি আমরা যেটাকে বলি, এইটার ক্ষেত্রে কিছু কিছু পণ্যের হলো আমদানি ট্যাক্স 100% পর্যন্ত আছে। হ্যাঁ, সুযোগ দিচ্ছে কাদেরকে? সুযোগ দিচ্ছে আবার অলিগার্ককে। কোনো অলিগার্ক যদি বিশাল আকারে একটা পাওয়ার প্ল্যান্ট করে সৌর বিদ্যুতের, তখন তাকে আমদানি খরচ একেবারে কিছু কিছু ক্ষেত্রে 1%, কিছু কিছু ক্ষেত্রে 0% করা হয়েছে। কিন্তু যে মানুষটা, গ্রামের মানুষটা, তার সুযোগ ছিল তার বাড়ির পুরো যে মানে মাচা বলি বা চাল বলি, ছাদ বলি, কারো টিনের ঘর, কারো ছাদ আছে, এইটা যে সোলার প্যানেল করার যে সুযোগ ছিল যে কম দামে দিয়ে বা ভর্তুকি মূল্য যদি দেওয়া হয়, আপনি হাজার হাজার কোটি টাকা প্রতি বছর আপনি বিদ্যুতে ভর্তুকি দিচ্ছেন, সেখানে আপনি ভর্তুকি মূল্য যদি তাদেরকে সোলার প্যানেল দিয়ে 4-5 হাজার মেগাওয়াট ছাড়া বাংলাদেশ থেকে আপনি আনতে পারেন, এটা তো দেশের জন্য লাভ। এবং সব থেকে এটা বড় লাভ কি, যে আপনার ফরেন কারেন্সি অর্থাৎ ডলার আপনার খরচ করা লাগতেছে না। আপনি হয়তো এখন টাকার মাধ্যমে অল্প কিছু সোলার প্যানেল কেনায় কিছু টাকা এখানে খরচ করতে হচ্ছে, কিন্তু এরপরে আপনি দীর্ঘমেয়াদে 10 বছর 15 বছর কিন্তু আপনার জ্বালানি আমদানির বিষয়ে আপনার খুব একটা খরচ হচ্ছে না। কিন্তু সরকার সেই পলিসিও নেয় না, এবং এটা আমাদের জন্য দুর্ভাগ্য। তো আমি মনে করি যে সরকারের এখানে শর্ট টার্ম এবং লং টার্ম দুই টার্মে আসলে উদ্যোগ নেওয়া উচিত। শর্ট টার্ম হলো সবগুলো স্টেক হোল্ডারে ডেকে একটা ন্যাশনাল ডায়ালগ করে যে এই মুহূর্তে কীভাবে সমাধান করতে পারি। কারণ আপনি এই মুহূর্তে যদি সবথেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে কারা, আমরা মানুষ কষ্ট পাচ্ছে, তার থেকেও রপ্তানি খাত এবং শিল্প কারখানা। আপনার ডিজেল চালাইয়া তো আসলে ডিজেল বেস জেনারেটর চালায়, লাইনে গ্যাস নাই, ডিজেল বেস জেনারেটর ছাড়া আপনি উৎপাদন করতে সক্ষম না। আমি অনেক ব্যবসায়ীদের সাথে কথা বলছি, যেহেতু আমার সাথে যোগাযোগ আছে, তারা বললো ক্রেতারা অর্ডার দিচ্ছে না, এবং তারা ধারণা করতেছে যে ক্রিসমাসের যে অর্ডার, অর্থাৎ সামনে ডিসেম্বরে যে বড়দিন হবে, বড়দিনের অর্ডারগুলো কিন্তু আগস্টেই শেষ, আগস্টের পরে অর্ডার পাবে না, অর্ডারের ফ্লো অনেক কম, অর্থাৎ বাংলাদেশের ইতিহাসে সবথেকে কম অর্ডার হওয়ার সম্ভাবনা আছে। কারণ তারা বলতেছে তোমার জ্বালানি নিরাপত্তা নাই। সরকার যদি খোলাসা করতো তাদের সাথে, তারা ওইভাবে প্রস্তুতি নিতে পারতো। সো সরকারের এটা তাদেরকে নিয়ে একটা শর্ট টার্মে এই সমাধানে অবশ্যই যেতে হবে, এবং লং টার্মে আমরা মনে করি সরকার বলছে যে 100 কূপ খনন করবে নতুন করে, কিন্তু বাজেট দিছে অল্প 1-1.5 হাজার কোটি টাকা, এটা দিয়ে তার বেতন ভাতাই যাবে। তো অবশ্যই এবছরের বাজেটই স্পেশালি রাষ্ট্রপতি তহবিল থেকে বরাদ্দ দিয়ে এখানে অন্তত এবছর 30 থেকে 40টা কূপ খনন করতে হবে। কারণ বাংলাদেশে প্রতি খরচ করা হয়, 10টা কূপ খনন করতে পারলে অন্তত 300 MMCFD আসার মতো একটা সম্ভাবনা আছে। এবং ভোলার যে গ্যাসটা আছে, এটা আমরা এখনও ন্যাশনাল গ্রিড ওইভাবে আনার কোনো ব্যবস্থা নিতে পারি না, এটা 1-1.5 বছরে সম্ভব। এবং লং টার্মে যেটা করা উচিত, আমি যেটা মনে করি যে প্রথমত কাতার ওমানের সাথে আমাদের একটা দীর্ঘমেয়াদী চুক্তিতে যেতে হবে মাস্ট, যেটা অলরেডি 500 MMCFD যেটা পাই, এটা অবশ্যই 1500 থেকে 2000 MMCFD নিতে হবে, কারণ দিনে দিনে কিন্তু বাংলাদেশের চাহিদা বাড়বে। আর দ্বিতীয় যেটা করতে হবে, যে অফশোরের যে গ্যাসটা আছে, সাগরে তেল গ্যাস, এবং এটা ধারণা করা হয় যে এটা অন্তত 8 থেকে 9 ট্রিলিয়ন ঘনফুট পর্যন্ত হওয়ার সম্ভাবনা আছে। এটা আসলে আমরা কেউই জানি না এটা কী আছে। সেই জরিপটা চালিয়ে যদি আমরা এটাকে টেন্ডারে দিয়ে দিতে পারি, হয়তো 4-5 বছরের মধ্যে আমাদের এই জায়গায় একটা সমাধান বের হয়ে আসবে, এবং কিছু না কিছু পাওয়া যাবে। যেহেতু বাম পাশে ডান পাশে দুই পাশেই আছে, মাঝখানে তো না থাকার কারণ নাই, কারণ ভোলা পর্যন্ত আপনি কিন্তু গ্যাস পাচ্ছেন। আরেকটা জিনিস যেটা করতে হবে, যে রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে আপনার প্রত্যেকটা ঘর, প্রত্যেকটা শিল্প কারখানা, প্রত্যেকটা অফিস আদালত, স্কুল, এটা ছোটো ছোটো পাওয়ার প্ল্যান্টের হাব করতে হবে। আপনি এটা করতে পারলে হলো, এটা কিন্তু 1 থেকে 2 বছরের মধ্যে সম্ভব।